আমার ভাবটা আমি যদি কোনোভাবে আপনার ভেতরে প্রকাশ করে ফেলতে পারি এবং আপনার বোধকে স্পর্শ করে ফেলতে পারি, শিল্পের তখন সৃষ্টি হয়ে যায়। স্যার একটা কথা বললেন, আপনারা সবাই হেসে উঠলেন, একসাথে হো হো করে হেসে উঠলেন। শিল্প কিন্তু তখন সৃষ্টি হয়ে গেছে। প্লটের মধ্যে আমার একটা বাউন্ডারি দেয়া থাকে যে এই সীমানা হচ্ছে আমার ডিজাইন, এর বাইরে আমি যেতে পারবো না। আমার নাটকের ক্ষেত্রেও কিন্তু আমার একই ধরনের একটা সীমানা আমি তখন নির্ধারণ করে ফেলি, এর বাইরে আমার চরিত্রগুলো যাবে না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই বৃষ্টির মুখর দিনে সকালবেলা এখানে এসেছেন কথা শোনার জন্য। আসলে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এই বিষয় সম্পর্কে আসলে আমার তেমন কোনো ধারণা নাই, মানে খুব বেশি আমি কিছু জানি না। আর্ট ইন আর্কিটেকচার, শিল্পকলার কয়েকটা শাখা এবং স্থাপত্য আর্কিটেকচার, এটার সাথে আমার ব্যক্তিগত এবং পেশাদারি কিছু সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে এই জিনিসগুলোকে আমি কিভাবে ধারণ করলাম, নিজের মতো করে কিভাবে বুঝলাম, সেটা আসলে আপনাদের সাথে আজকে আমি ভাগাভাগি করে নেব। আপনারা আমার পরিচয় এর মধ্যে জেনে গেছেন যে আমি একজন স্থপতি এবং একজন নাট্যকার। তো স্থাপত্য হচ্ছে এমন একটা পেশা যেটা পড়তে গিয়ে আমাকে জীবন এবং জগতের অনেক কিছু সম্পর্কে জানতে হয়েছে। আর নাট্যকার হওয়ার জন্য, নাটক লেখার কারণে এই শিল্পকলার কতগুলো শাখার সাথেও আমার একটু যোগাযোগ হয়েছে। এর বাইরেও শিল্পকলার আরও কিছু শাখা আছে, যেমন আলোকচিত্রণ, ভিডিওগ্রাফি, ছবি আঁকা, কবিতা লেখা, গল্প লেখা, এসবের সাথেও আমার সংশ্লিষ্টতা আছে। তো আজকে আমি আসলে সব কিছু মিলিয়ে আসলে বোঝাতে চাবো যে একজন শিল্পীর জীবন যাপনে এই মাধ্যমগুলো পরস্পরের সাথে কিভাবে সম্পর্কিত হয়ে আমাদের কাছে উপস্থাপিত হয়। আমার বিষয়টা হচ্ছে আর্ট ইন আর্কিটেকচার, যে আর্টটা আসলে কি, মানে শিল্প এই বিষয়টা কি। এটা খুব জটিল একটা বিষয়, এর অনেক রকমের জবাব আছে। বই পড়তে গিয়ে বা চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করেও কিন্তু অনেক সময় নিজেই বিভ্রান্ত হতে হয় যে আসলে শিল্প কোন জিনিস। শিল্পের একটা সংজ্ঞা অনেক আগে দিয়েছিলেন আপনার প্লেটোর কাছ থেকে, যে সংজ্ঞাটা এসেছিল মূলত এটা সক্রেটিসের বলা কথা। সেটা এক রকমের ছিল যে আর্ট ইজ দ্য ইমিটেশন অফ নেচার। মানুষ প্রকৃতি থেকে যা দেখে সেটা অনুকরণ করে প্রকাশ করে, এটাই হচ্ছে শিল্প। এরপরে এসে অ্যারিস্টটলের আমলে এই সংজ্ঞাটা কিছুটা আবার পরিবর্তিত হয়। অ্যারিস্টটল তখন বলেন যে আসলে শুধু অনুকরণের বিষয় না, কোনো একটা জিনিসের ভেতরের অন্তর্নিহিত সৌন্দর্যটাকে প্রকাশ করাটা হচ্ছে শিল্প। এবং এই আর্ট যে শব্দটা এসছে, এটা একটা ল্যাটিন শব্দ, আর্টস থেকে এসছে। এর অর্থ হচ্ছে দক্ষ কারিগর, মানে ক্রাফটসম্যানশিপে যার স্কিল আছে তাকে বলা হয় আর্টিস্ট, এবং সে যা করে সেটা হচ্ছে আর্ট। মানুষ মূলত অনুকরণ প্রিয়। মানুষের নেচারটা অনুকরণ করা। মানুষ অনুকরণ করা শিখে প্রকৃতির কাছ থেকে। প্রকৃতির রূপ, প্রকৃতির রস, প্রকৃতির গন্ধ সে নানাভাবে কথায়, সুরে, ছন্দে, ভাষায়, রেখায়, লেখায় সে সেটা প্রকাশ করে। এই প্রকাশটা যখন একটা ছন্দবদ্ধ রূপ পায়,
তখন আমরা সেটাকে শিল্প বলে থাকি। এই যে দেখেন প্রকৃতির মধ্যে এই যে কতগুলো জিনিস আছে, এটার অনুকরণ আমরা বহু জায়গায় বহুভাবে দেখতে পাই। চারুশিল্প বা শিল্প যে তৈরি হয়, এটা মূলত প্রধানত 7টা জিনিস আছে। এই 7টা এলিমেন্ট দিয়ে ডিজাইন তৈরি হয়ে থাকে। লাইনের উৎপত্তি হয় একটা বিন্দু থেকে। বিন্দু ক্রমাগত যখন পার হয়ে আসে তখন একটা লাইন হয়। লাইনের পরে শেপ, ফর্ম, স্পেস, টেক্সচার, ভ্যালু তৈরি করে এবং রং আছে। যেমন ধরেন লাইন, অনেক রকমের লাইন হয়ে থাকে। এক এক লাইন এক এক ধরনের ব্যাখ্যা তৈরি করে থাকে। এই ব্যাখ্যাটা হয় ধরেন সরল রেখার একটা অর্থ থাকে। কোনো রেখা যদি আঁকা বাঁকা হয়ে থাকে, এটা আরেকটা অর্থ বহন করে। কোনো রেখা যদি উল্লম্ব থাকে, স্ট্রেইট পারপেন্ডিকুলার, এটা যে অর্থ বহন করে, ডায়াগোনাল লাইনের একটা লেখা একই অর্থ বহন করে না। এই লাইনগুলো আপনার ক্রমাগত মিলিত হয়ে কতগুলো শেপ তৈরি করে, এবং এই শেপগুলো যখন একটা আকার ধারণ করে, একটা অবয়ব তৈরি করে, তখন এটা হয় একটা ফর্মের পরে এটার নানা রকমের রং হয়। তারপরে এটার একটা ভ্যালু এড হয়, গ্রেডিয়েন্ট থাকে, তার টেক্সচার থাকে, আকারের মানে কোনো স্পর্শ করার পরে এটার কতগুলো অবয়ব মানে কতগুলো বোধ এটাতে কাজ করে, এবং এটা একটা স্পেসের মধ্যে থাকে। এই যে স্পেসটা তৈরি করে, এই 7টা জিনিস মূলত আমাদের একটা ডিজাইন তৈরি করে, যেটা আমরা সব ধরনের ভিজুয়াল আর্টে দেখি। এখন এই জিনিসগুলা কিভাবে থাকবে, কি অর্ডারে থাকবে, এই অর্ডারটা, এই যে যেমন কবিতার সংজ্ঞায় যদি আমরা আসি, কবিতাকে যদি আমরা একটা শিল্প বলি, কবিতা কখন হয়? কবিতা হয় সে বেস্ট ওয়ার্ডস ইন বেস্ট অর্ডার, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশন। এটা হচ্ছে কবিতার সবচেয়ে বড় সংজ্ঞা। আর কবিতা তৈরি হয়, কবিতার ফরম্যাট হচ্ছে বেস্ট ওয়ার্ডস ইন বেস্ট অর্ডার। এই যে অর্ডারটা তৈরি করলো, এই অর্ডারটা তৈরি করার জন্যই মূলত কবিতাটার সৃষ্টি হলো। ঠিক তেমনি এই যত ধরনের ডিজাইন এলিমেন্ট আমরা দেখি, এটা তৈরি হওয়ার জন্য এই কতগুলো অর্ডার থাকে। অর্ডারের প্রথমটাই হচ্ছে ধরেন ব্যালেন্স। এখন ব্যালেন্স ধরেন আমি এইভাবে ব্যালেন্সড আছি, আবার আমি কিন্তু এইভাবেও ব্যালেন্সড হয়ে যেতে পারি। এই দেখেন, আমি কিন্তু একবার সিমেট্রিক্যালি ব্যালেন্সড হলাম, আর একবার অ্যাসিমেট্রিক্যালি ব্যালেন্সড হলাম, কিন্তু দুইভাবেই কিন্তু আমার ভারসাম্যতা সমান আছে। একটা ছোট্ট উদাহরণ, এখানে একটা ফটোগ্রাফ। এখানে এক পাশে একটি মাত্র পাথর, আর এক পাশে 3টি পাথর। একটা পাথর বাকি দুটো পাথর, বাকি পাশের 3টা পাথরের ওজনকে সমান করেছে। এই ব্যালেন্সের কাজটা নানাভাবে হয়ে থাকে আর কি। প্রকৃতিতে এর প্রচুর উদাহরণ আছে। ব্যালেন্সের পরে আছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট তো বোঝাই যায়, কন্ট্রাস্ট কি জিনিস, মানে বৈপরীত্য। একটা জিনিসের সাথে একটা জিনিসের বিপরীত কতগুলো জিনিস তাকে ব্যালেন্স করে। এখানে অনেকগুলো সবুজের মাঝখানে একটা লাল কালার হইলে দেখবেন যে প্রান্তে গ্রিন আছে তার ঠিক উল্টা দিকে রেড আছে। এমফাসিস হচ্ছে অনেকগুলো জিনিসের মধ্যে একটা প্রধান জিনিস আছে। যে সে একটা নাটক যখন তৈরি হয়, একটা ক্লাইম্যাক্স পয়েন্ট থাকে, এটা হচ্ছে তার এমফাসিস তৈরি করা। এবং একটা ডিজাইনের একটা জায়গায় যখন একটা জিনিস থাকে, এরকম একটা বেয়ার ওয়াল যদি থাকে, এটার মধ্যে কোথাও কোনো এমফাসিস নাই। হঠাৎ করে একটা জায়গায় যে জিনিসটাকে আমি গুরুত্ব দিতে চাচ্ছি, এখানে যদি একটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের লোগো বসিয়ে দেওয়া হয়, তাহলে বোঝা যাবে যে এই জায়গাটাকে এখানে এমফাসিস দেওয়া হয়েছে। মুভমেন্টের কাজ হচ্ছে গতি সৃষ্টি করা। এই গতি সৃষ্টি করা নানাভাবে হয়ে থাকে, নানা রকমের, মানে মুভমেন্টের মধ্যে একটা ছন্দ তৈরি হয়। ছন্দ কিভাবে তৈরি হয়? যখন আমরা কোনো একটি জিনিসকে বারবার রিপিট করি। এই রিপিটেশনের কাজটা নেচারে প্রচুর আছে, প্রোগ্রেশনের কাজ আছে।
গাছের পাতাগুলোকেও যদি দেখা যায় যে এরকম 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 করে বেঁকে দিকে চলে গেছে। কবিতার মধ্যে আমরা দেখি যে প্রচুর রিপিটেশন আছে, একই একই মাত্রায় বারবার ছিপখান তিনদার তিনজন মাল্লা একই রকমের মিটারে চলে যায়। সঙ্গীতের ব্যাপারে আমরা দেখি কি সঙ্গীতের যে তালটা তৈরি করা হয় একটা তালের বারবার পুনরাবৃত্ত করে একটা সুর সৃষ্টি করে। তো এই রিপিটেশনের জিনিসগুলো আমরা একদম নেচার থেকে আমাদের কাছ থেকে নেয়া। দাবার বোর্ডের মধ্যে যেমন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা রিপিটেশন আছে, একটা কন্ট্রাস্ট আছে, এই জিনিসগুলো যখন একটা ইউনিটির মধ্যে থাকে, পরস্পরের মধ্যে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়, শিল্পের তখন আসলে সৃষ্টি হয়। যে ইউনিটির বিষয়টা আছে, যেমন একটা আর্কিটেকচারাল পিস সিডনি অপেরা হাউস, এখানে ইউনিটি কি ধরেন একটি মাত্র লাইনের কার্ভ লাইনের রিপিটেশন বহু জায়গায় বহুভাবে আছে। এখানে কিন্তু এই কার্ভ লাইনের বাইরে কোথাও কোনো স্কোয়ার রেক্ট্যাঙ্গেল সার্কেল কিছু আসে নাই। এই যে রিপিট করার বিষয়টা, এটাই আসলে শিল্পকলার সৃষ্টি করে। এইসবের মধ্যে যে ভিজুয়াল যে জিনিসগুলো আছে, এটা আমাদের যত ধরনের দৃশ্যমান শিল্প আমরা দেখি তার সবগুলো এই একই নিয়মে কাজ করে। একটা ফটোগ্রাফ, একটা পেইন্টিং, একটা স্কাল্পচার, যত কিছু আছে একই নিয়মের মধ্যে দিয়ে চলে। আমার পড়াশোনা হচ্ছে স্থাপত্যে, শিল্প সাহিত্যের অনেকগুলো শাখায় আমার বিচরণ, তার মধ্যে প্রধান শাখাটা হচ্ছে আমার নাটক। তো আমি আসলে আজকে এটাই বুঝাতে চাবো যে স্থাপত্যের শিল্পগুণ, শিল্পমান আর নাটকের শিল্পমান, এই দুটো কিভাবে একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়, একটার মধ্যে আরেকটা থাকে এবং দুটো জিনিসই একই শৃঙ্খলার ভেতর দিয়ে বেড়ে ওঠে। আর্কিটেকচার এই শব্দটা বেশি দিন আগে হয়ে নাই। আর্কিটেকচার শব্দটা যখন এসছে তারও অন্তত 3000 বছর আগে থেকে পৃথিবীতে আর্কিটেকচার হয়ে গেছে। আমরা দৃশ্যমান যেগুলো দেখতে পাই, ইজিপশিয়ান আর্কিটেকচারগুলো বা স্টোনহেঞ্জের যে আর্কিটেকচার এখনো আমাদের কাছে এলাইভ আছে। এমনও হয়তো অনেক কিছু ছিল, এর আগেও অনেক কিছু ছিল এই পৃথিবীতে, আমাদের কাছে সেটা দৃশ্যমান না। এই দৃশ্যমান স্থাপনাগুলো তৈরি হওয়ার কয়েক হাজার বছর পরে, মানে এই 2000 বছর আগে এই শব্দটা প্রথম আসে। আর্কিটেক্ট শব্দটা হচ্ছে দুটো জায়গা থেকে আসছে। একটা হচ্ছে যিনি প্রধান মিস্ত্রি, রাজমিস্ত্রি বলতে আমরা যাকে বুঝি, এটাই মূলত আর্কিটেক্ট শব্দের প্রথম আবিধানিক অর্থ। আর আর্কিটেকচার শব্দটা দিয়েছিলেন ভিট্রুভিয়াস। ভিট্রুভিয়াস হচ্ছেন 1st century BC-র রোমান আর্কিটেক্ট, ফিলোসফার এন্ড ইঞ্জিনিয়ার। উনি প্রথম এটার সংজ্ঞা দেন। সংজ্ঞা দিয়ে বলেন যে একটা স্থাপনার মধ্যে যদি 3টা গুণ থাকে তাহলে আমরা তাকে আর্কিটেকচার বলতে পারি। এই 3টা গুণের প্রথমটা হচ্ছে ইউটিলিটাস, মানে হচ্ছে যেখান থেকে ইউটিলিটি শব্দটা এসছে ইংরেজি, তার মানে ব্যবহারযোগ্যতা। এটা প্রধানত ব্যবহার উপযোগী হতে হবে এবং এটা কার্যকারিতা থাকতে হবে। এটা যত সুন্দর একটা স্থাপনা হোক, এটা যদি কোনোভাবে ব্যবহার করা না যায়, যার জন্য তৈরি করা হয়েছে, এটাকে আর্কিটেকচার বলা যাবে না। দ্বিতীয়টা হচ্ছে ভেনাস হচ্ছে গ্রিক সৌন্দর্যের প্রতীক, সুন্দরী দেবী। দৃশ্যটা যেন খুব নান্দনিক হয়। এই নান্দনিক হবে কিভাবে নান্দনিক হবে, এটা হচ্ছে আর্টের একটা বিষয়। এবং তারপরে হচ্ছে ফার্মিতাস মানে হচ্ছে ফার্মনেস, স্টেবিলিটি। এটা একটা কারিগরি বিষয়, এটা একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়, কাঠামোগত নির্মাণের বিষয়, যে কারণে এই আর্ট এবং সায়েন্স এই দুটো মিলে মাঝখানে যে জিনিসটা তৈরি হয়, এটাই হচ্ছে আর্কিটেকচার। এই ফর্মুলাগুলো দেওয়ার পরে তিনি প্রথম স্থাপত্যের বই লেখেন। বইটার নাম হচ্ছে আর্কিটেকটন
এর বহু বছর পরে, অন্তত 1400 বছর পরে লিওনার্দো দা ভিঞ্চি একটা ছবি এঁকেছিলেন, ভিট্রুভিয়ান ম্যান। এই ভিট্রুভিয়ান ম্যান একে তিনি যে জিনিস বোঝাতে চাইলেন, এটা হচ্ছে সেই ছবিটা, লিওনার্দো দা ভিঞ্চির একটা ছবি, যে মানুষের শরীর এমন একটা জিওমেট্রি নিয়ে আছে। এই যেমন আমাদের বাউলরা যেটাকে বলেন 8 কুঠুরি 9 দরজার যে মামলাটা আছে, এটা একটা চমৎকার জিওমেট্রিক মাপের মধ্যে এই শরীর আছে। এবং এই শরীরের এই মাপটা বের হওয়ার পরে দেখা গেল যে এই ব্রহ্মাণ্ডের যা কিছু তৈরি হয়েছে, যত কিছু স্থাপনা হয়েছে, তার সবই এই মানুষের গুণিতকে সৃষ্ট। মানুষের গুণিতকে সৃষ্ট মানে হচ্ছে যে ধরেন মডিউলের যে বিষয়টা আসছে, স্থাপত্যে এই শব্দটা খুব ব্যবহার হয়। মডিউল মানে একটা একক, যেটা রিপিট করে, মানে গুণিতক করে একটা স্ট্রাকচারের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ভর করে। প্রথম মডিউলটা আসে আমাদের কাছে, ধরেন একটা ইটের মাপটা কেমন হবে, ইটের মাপ সেটাই নির্ধারণ হয়। একজন মানুষ হাত দিয়ে একটা ইটকে কোন মাপের হলে ধরতে পারে। সো জানা গেল যে একটা 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি যদি ইট হয়ে থাকে, তাহলে একজন মানুষ এটাকে হাত দিয়ে উঠাতে পারে। এখন এই যে 5 ইঞ্চির মাপটা তৈরি হলো, এটার মডিউল দিয়ে, এটার গুণিতক দিয়ে সৃষ্টি হলো তার দৈর্ঘ্যের মাপ। একটা স্থাপনার উচ্চতা কতটুকু হবে, সেই উচ্চতাটুকু নির্ভর হবে মানুষের উচ্চতার উপর নির্ভর করে। এই যেমন সামনে যে দরজাটা আছে, এটা 7 ফিট উঁচুতে আছে। এটা কেন 7 ফিট, এটা কেন 6 ফিট নয়, কেন 8 ফিট নয়, কেন 10 ফিট নয়? এটা 7 ফিটই হতে হবে। তার কারণ হচ্ছে আমাদের এভারেজ যে মানুষের উচ্চতা, তাতে 6 ফিটের মতো উচ্চতা হয় এবং একটা হেডরুম রাখতে হয়। প্রত্যেকটা ডিজাইনের একটা বাফার জোন থাকে, একটা হেডরুম থাকে। এই হেডরুমটা রাখার জন্য তার একটা স্পেস দরকার হয়। এই স্পেসের জন্য তার উচ্চতা হচ্ছে 7 ফিট। আমাদের ছাদের উচ্চতা আমরা 9.5 ফিট বা 10 ফিট রাখি। তার কারণ হচ্ছে ছাদের নিচে একটা ফ্যান রাখার পরে একজন মানুষ হাত দিয়ে স্পর্শ করতে পারবে না, এই পরিমাণ উচ্চতাটুকুই তার জন্য দরকার। এখান থেকে আসলো আমাদের ঘরের উচ্চতা। তো তালার একটা উচ্চতা যদি 10 ফিট হয়, এখন এটাকে মাল্টিপ্লাই করে আপনি পৃথিবীতে যত উচ্চতার সম্পূর্ণ বিল্ডিং দালান বানান না কেন, এই মডিউলটা থেকেই আসছে। বাউলদের একটা কথা আছে যে যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। ভাণ্ডে মানে শরীরে। তো মানুষের শরীর থেকে, মানুষের শরীরের মাপ থেকেই এই ব্রহ্মাণ্ডের যত অবয়বের সৃষ্টি হয়েছে। এখন এই হচ্ছে স্থাপত্যের বেসিক কতগুলো কথা। এই যেমন আর্গোনমিক্সের যে বিষয়টা আসে, এই ভিট্রুভিয়ান ম্যান থেকেই আমরা আর্গোনমিক্সের বিষয়টা আছে। আর্গোনমিক্স হচ্ছে যে মানুষের শরীরের বিভিন্ন উচ্চতায় আমি কতটুকু ব্যবহার করি। আমার এইটা যে টেবিলটির উচ্চতা এই যে 30 ইঞ্চি হবে, এটার কারণ হচ্ছে একজন মানুষ বসলে তার এইটুকু হাইটে সে হাত রাখতে পারে। স্থাপত্যের বিষয়গুলো প্রকৃতির কাছ থেকে মানুষ শিখেছে, ব্যালেন্সের কাজ শিখেছে প্রকৃতির কাছ থেকে, আশেপাশে যা দেখেছে। যেমন একটা বিল্ডিং কতটুকু উঁচু হতে পারবে, এটা নির্ভর করবে তার ভেতরে, তার তলায়, মাটির তলায় কতটুকু ফাউন্ডেশন আছে, কতটুকু স্ট্রেংথ আছে। যেমন একটা গাছকে যদি আমরা উপরে উঠতে দেখি, তাহলে বুঝতে হবে যে সেই গাছটি অনেক বড়ভাবে বেঁচে আছে, অনেক বেশি ডালপালা নিয়ে আছে, যার ভেতরে শেকড়টা অনেক বেশি প্রথিত। এই যেমন ধরেন সিঙ্গাপুরের এই লোটাস বিল্ডিংটা, এটা একটা মাত্র ট্রাঙ্কের উপরে দাঁড়ানো, এরকম একটা জিনিস তারপর ছড়িয়ে গেছে। এটা মানুষ শিখেছে কোথা থেকে? এরকম একটা গাছের অবয়ব থেকে। গাছকে দেখেছে, একটা গাছ যদি এভাবে শুধুমাত্র একটা কাণ্ডের উপরে দাঁড়িয়ে চারপাশে ডালপালা ছড়িয়ে থাকতে পারে, তাহলে এরকম একটা স্ট্রাকচার কেন থাকতে পারবে না? যা কিছু আমরা পরিবেশের কাছ থেকে দেখেছি, সেটাকেই আমরা অনুকরণ করে, মানুষের উপযোগী করে
তৈরি করেছি। এখান থেকে মূলত আমাদের সবচেয়ে বড় শিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এই যে বিশ্বজোড়া পাঠশালা, এই পৃথিবী এবং তার পরিবেশ, সেখান থেকে দেখা, সেখান থেকে শেখা, এখান থেকে শিখে শিল্পী সেটাকে নানাভাবে এটা প্রকাশ করেছেন। এটা শিল্পকলার যতগুলো রূপ আছে, যতগুলো মাধ্যম আছে, সেখানে তার প্রকাশ। কীভাবে মানুষ এটা প্রকাশ করে? ড্রয়িংয়ে প্রকাশ করে, পেইন্টিংয়ে প্রকাশ করে, স্কাল্পচার দিয়ে প্রকাশ করে, প্রিন্ট মেকিংয়ে প্রকাশ করে। এইখানে একজন প্রিন্টার আছেন, ছাপাখানার লোক। টেক্সটাইলে প্রকাশ করে, কোলাজ করে, অ্যাসেম্বলেজ করে, ইনস্টলেশন করে, পারফরমেন্স আর্ট করে। গাছের পাতার দুলনি যখন দিতে থাকে তখন কিন্তু এটা এখান থেকে দেখে মানুষ শিখেছে যে কিভাবে অঙ্গ প্রত্যঙ্গকে নাড়াচাড়া করে একটা ছন্দময় ভঙ্গি প্রকাশ করা যায়। পাখির কাছ থেকে মানুষ শীষ দেয়া শিখেছে। পাখি যদি শীষ দেয়, পাখির ডাক শুনে মানুষ দেখেছে যে স্বর বের করে একটা ছন্দবদ্ধ প্রকাশে এটা প্রকাশ করা যায়। মানুষ সেখান থেকে গান গাইতে শিখেছে। তো প্রকৃতির যে কাজগুলো আছে এটা একেবারেই অটোমেটিক্যালি একটা অর্ডারে আছে, একটা অর্ডারে থাকে বলেই প্রকৃতির এই কাজটা, ইট ইজ সেড দ্যাট দ্য গড অলমাইটি ইজ দ্য বেস্ট ক্রিয়েটার। তার ডিজাইনে কোনো ভুল নাই, তার ডিজাইনে ভুল নাই এই কারণে যে আপনি প্রতিদিন সন্ধ্যাবেলা সূর্যাস্তের ছবি দেখবেন, 365 দিন 365 আকারের আকাশের রং দেখবেন। সেখানে নানা রঙের মেঘের টেক্সচার আছে, হিউ আছে, মেঘের অনেকগুলো রং হয়। প্রত্যেকটা রঙের চেয়ে প্রত্যেকটা রং আলাদা, বৈচিত্র্যময়, কিন্তু প্রতিটাই সুন্দর। তো এই বৈচিত্র্যময় সৃষ্টি প্রকৃতি থেকে আছে এবং সেটাকে মানুষ নিজের মতো করে ধারণ করে, এবং এই ধারণ করাটা হচ্ছে এই যে প্রথমেই বলেছিলাম যে আপনার অনুকরণ, মানুষের মানে প্রবৃত্তি হচ্ছে অনুকরণ করা এবং সেটা প্রকাশ করা। এই প্রকাশটা, ট্রান্সমিশনটা হচ্ছে কি, প্রথমে মানুষ প্রকৃতি থেকে দেখে শিখে নিজের ভেতরে ধারণ করে, তারপরে সে এটাকে ছাড়তে চায়। এই যেমন কেউ কেউ আছি আমরা বা আছেন, কবিতা না লিখে থাকতে পারে না। তার মানে হচ্ছে কি, সে তার ভেতরে একটা জিনিস সে নিয়ে নিয়েছে, এটা সে আরেকজনের কাছে মানে প্রকাশ করবে। এই প্রকাশটা, প্রকাশের ভঙ্গিটা যখন একটা অর্ডারের মধ্যে হবে, একটা ছন্দের মধ্যে হবে, একটা গ্রাফিক্সের মধ্যে হবে, কতগুলো নিয়মকানুন মেনে চলবে, আগে যেগুলোর কথা আমি বলেছিলাম যে ডিজাইন এলিমেন্টের এবং ডিজাইন প্রিন্সিপালের যে বিষয়গুলো সে যদি কাভার করে থাকে, শিল্প কিন্তু সে তখন সৃষ্টি করে ফেলল। এবং এটা শুধুমাত্র যে এই ভিজুয়াল বিষয়গুলোর মধ্যে আছে তা নয়। এই যে পরবর্তীতে যেটা আসছে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, অ্যানিমেশন, এআই জেনারেটেড আর্ট, এখন এআই জেনারেটেড আর্টকেও শিল্পকলার মধ্যে নিয়ে আসা হয়েছে। থিয়েটার, ডান্স, মিউজিক, ফিল্ম, সিনেমা, এই সবই হচ্ছে মানে প্রকৃতি থেকে দেখা জিনিসগুলোর অনুকরণ, প্রতিস্থাপন। মানুষ কিভাবে তার মতো করে এটাকে নিজের মনের ভাবটাকে প্রকাশ করলো কি ছন্দবদ্ধ প্রকাশে। এবং এটা এমনও হতে পারে যে সে মনে করেন স্যার একটা কথা বললেন, আপনারা সবাই হেসে উঠলেন, একসাথে হো হো করে হেসে উঠলেন, শিল্প কিন্তু তখন সৃষ্টি হয়ে গেছে। তার কারণ হচ্ছে স্যারের মনে হয়েছে যে আমি এই কথাটা বললে সবাই একটু আনন্দ পাবে, সবাই একটু হাসবে। তার মনের মধ্যে আগে এটা ডিজাইন করা হয়ে গেছে, তিনি এই কথাটা যখন বলবেন আপনারা সবাই হো হো করে হেসে দিলেন। এই যে ট্রান্সমিশন, আমার মনের ভাবটা আপনার ভেতরে আমি প্রকাশ করে ফেলতে পারলাম এবং আপনারা হেসে ফেললেন। যদি এটা আপনারা না হাসেন, স্যারের কথার শিল্প পর্যায়ে থাকলো না। যখন হাসলেন, আপনি জানলেন। আচ্ছা, অনুরূপভাবে একজন খুব দুঃখে আহাজারি করছে, আপনাকে তার খুব মনের কষ্টের কথা বলল, আপনার চোখ ভিজে এলো, এটাও কিন্তু শিল্পের একটা কাজ হয়ে গেল। এটাও শিল্প, আর্ট ট্রান্সমিশন। আমার ভাবটা আমি যদি কোনোভাবে আপনার ভেতরে প্রকাশ করে ফেলতে পারি এবং আপনার বোধকে স্পর্শ করে ফেলতে পারি,
শিল্পের তখন সৃষ্টি হয়ে যায়। এই যে আমার পরিচয়ের প্রথমে আপনারা বলেছেন যিনি স্থপতি ও নাট্যকার, এই জায়গায় এসে আমার সামনে একজন বিখ্যাত নাট্যকার আছেন, আমাদের গুরুজন, ছোটবেলা তার নাটক দেখে বড় হয়েছি, অনেকগুলো নাটক লিখেছেন তিনি। কিন্তু তারপরও আমি বলি, আমার মতো করে বলি যে কিভাবে আমি এই বিষয়টাকে পারসিভ করলাম। আমি একটা নাটক নির্মাণ করি আর একটা স্থাপনা নির্মাণ করি, এই দুটোর মধ্যে আমি এক ধরনের মিল খুঁজে পাই এবং আমি মনে করি আমি একই জিনিস দুটো মাধ্যমে শুধুমাত্র প্রকাশ করছি। একটা নাটক লিখতে হলে প্রথমে আমাকে যে জিনিসটা চিন্তা করতে হয়, আমার একটা প্লট লাগবে, যে প্লটের উপর বেস করে আমি এই নাটকটি লিখব। আমার একটা স্থাপনা নির্মাণ করতে হলে আমার প্রথমে যে জিনিসটার দরকার সেটা হচ্ছে একটা প্লট। প্লটের মধ্যে আমার একটা বাউন্ডারি দেয়া থাকে যে এই সীমানা হচ্ছে আমার ডিজাইন, এর বাইরে আমি যেতে পারবো না। আমার নাটকের ক্ষেত্রেও কিন্তু আমার একই ধরনের একটা সীমানা আমি তখন নির্ধারণ করে ফেলি, এর বাইরে আমার চরিত্রগুলো যাবে না। নাটকে মূলত 5টা ভাগে নাটক গিয়ে শেষ হয়, শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত তাকে 5টা স্তর অতিক্রম করতে হয়। এখানে একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের সামনে এনেছি, সেটা হচ্ছে ধরেন আগ্রার তাজমহল। এই তাজমহলের স্থাপত্য গুণকে যদি আমি বিচার করতে চাই তাহলে কি দেখি যে এই হচ্ছে আমার এই ঈশা আফিন্দি, এটার যিনি আর্কিটেক্ট ছিলেন, যদিও শাহজাহানের কথা বলা হয়ে থাকে সব জায়গায়, কারণ যিনি ওন করেন তিনি ক্লেম করেন যে তিনি এটা ডিজাইন করেছেন। এটা ডিজাইন করেছিলেন একজন টার্কিশ আর্কিটেক্ট, উনি লিওনার্দো দা ভিঞ্চির পরের তার শাগরেদের শাগরেদ ছিলেন। তার নাম ইতিহাসে তেমন নাই, আমরা শাহজাহানের কথা জানি। শাহজাহানের এত বুদ্ধি নাই এই জিনিসগুলো চিন্তা করার। এখানে কি হয়েছে, এই হচ্ছে তার বাউন্ডারি, এর মধ্যে সীমানা। তিনি চিন্তা করে ফেলেছেন যে এখানে একটা তাজমহল বানাবেন। তাজমহলের আমরা যখন ঢুকবো এরকম একটা গেট দিয়ে ঢুকবো। নাটকে প্রথম কি থাকে, একটা প্রপোজিশন থাকে। প্রথমে আপনি মঞ্চে গেলেন নাটক দেখতে, দেখলেন যে একজন উপস্থাপক এসে বা একজন গায়ন এসে প্রথমে নাটকের কিঞ্চিত পটভূমির কথা আপনাকে বলছে। সো এখানে যাওয়ার পরে আপনি কতগুলো পার্শ্ব চরিত্রের যাচ্ছেন, কিন্তু আপনি এই অ্যাক্সিস ধরে এখানে, কিন্তু অনেকগুলো সাইড এলিমেন্ট পার্শ্ব চরিত্র আপনাকে তখন ক্রস করে যেতে হচ্ছে। এখানে এসে আপনি একটা কনফ্লিক্টে ভুগবেন যে আপনি ঠিক কোন জায়গায় যাবেন, এবং এখানে এসে আপনার ফল অফ অ্যাকশন হয়ে যাবে। শাহজাহান আর মমতাজের দুটো কবর আপনি যখন দেখলেন আপনার কিন্তু নাটক দেখা শেষ, এই নাটকটা শেষ। এখানে যেটা আছে ব্যালেন্সের কাজ আছে, এখানে একটা স্ট্রাকচার আছে, তার ঠিক উল্টা দিকে একই রকমের একটা কাজ আছে। আপনাদের আগে যেটা বলেছিলাম যে কীভাবে ব্যালেন্স করে, হারমোনির রিপিটেশন দেখেন, একই গ্রিডে এই জিনিসগুলোকে রিপিট করে 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 তৈরি হয়েছে, একই জিনিসের পুনরাবৃত্ত হয়েছে, রিপিটেশন, এবং এটা একটু রিদম তৈরি করেছে। এই জিনিসগুলো এই আর্ট এইগুলো থাকার কারণে কিন্তু এটা একটা শিল্প হয়ে গেছে। একই জিনিস যদি আমরা দেখি যে দ্বিজেন্দ্রলাল রায় 1909 সালে যে নাটক লিখেছিলেন শাহজাহানকে নিয়ে, তিনি এই 5 অঙ্কের নাটকে এটাকে কিন্তু এই সিকোয়েন্সে ভাগ করেছিলেন। আমরাও কিন্তু ওখানে একটা 5 অঙ্কের আপনার প্রোগ্রেশন দেখি। মনে করেন আমি এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভবনে ঢুকবো, ঢোকার পরে আমি প্রথমে এন্ট্রি দিয়ে ঢুকলাম, আমি তখন কিন্তু একটা প্রপোজিশনের মধ্যে আছি, আমি একটা জার্নির মধ্যে আছি। লিফটের কাছে আসলাম, আমার একটা কনফ্লিক্ট তৈরি হলো, আমি এখন কোথায় যাব ঠিক নাই। আমি জানি আমার একটা ডেস্টিনেশন, ঠিক এই রুমে যদি আসতে হয় তো লিফটের 5 চেপে আমি এখানে যখন চলে আসলাম আমার ফল অফ অ্যাকশন হয়ে গেল। এটা যদি একটা নাটক হয়, ধরে নিলাম এটা একটা নাটকের স্টোরি বোর্ড। আমার এখানে কি আছে, এখানে প্রথমে একটা এন্ট্রি পয়েন্ট আছে, বেল বাজলো, পর্দা উঠলো, একটা দর্শকরা দেখলো যে একটা জায়গার ভেতর দিয়ে সে যাচ্ছে, এবং মূলত এটা হচ্ছে
আমার প্রথম যেটা এক্সপোজিশন, ইন্ট্রোডাকশন। এক্সপোজিশন থেকে ক্রস করে আমি একটা কনফ্লিক্ট জেনারেট করে ক্লাইম্যাক্সের দিকে যাব। দেখি এখানে কি হচ্ছে। এখানে এক্সপোজিশন থেকে যেতে যেতে আমার কতগুলো সাপোর্টিং ক্যারেক্টার আমাকে তখন এই ধারণাটা দেবে যে আমি কোথায় যাচ্ছি। আমার পার্শ্ব চরিত্র আমার মূল চরিত্রকে কেন্দ্র করে যাওয়া, এবং মূল চরিত্রগুলোর সাথে আমার পার্শ্ব চরিত্রগুলোর কতগুলো সংঘাত তৈরি হবে নাটকের মধ্যে, এবং এই সংঘাতগুলো একসময় গিয়ে একটা ফল অফ অ্যাকশনে শেষ হয়ে যাবে, এক্সিট করে মানুষ চলে আসবে। শাহজাহান আর মমতাজের কবর দেখার পরে আর এখানে কিছু থাকে না, মানুষ দ্রুতই কয়েকটা সেলফি তুলে বাইরে চলে আসে। আমার একটা উদাহরণ দিয়ে শেষ পর্যায়ে আসছি আমি, সেটা হচ্ছে যে আমি কিভাবে পারসিভ করি। আমার একটা প্রজেক্ট আপনাদের দেখাই। এটা হচ্ছে গাজীপুরে 24 একর জায়গার উপরে বিজিবির একটা ব্যাটালিয়ান হবে। এই ব্যাটালিয়ানের এইটুকু হচ্ছে আমার প্লট, এইটুকু খালি জায়গা আছে। এটা আমি ভরবো এই ধরনের জিনিস দিয়ে। এই জিনিসগুলোর মধ্যে আমার থাকবে এখান থেকে প্রবেশের পরে এখানে একটা এই কম্পোনেন্ট আছে, অনেকগুলো কম্পোনেন্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে আমার সিওর বাংলো। এই সিও হচ্ছে এটার কমান্ডিং অফিসার, তিনি কন্ট্রোল করবেন তার বাদ বাকি সব কিছু। যেমন এটা একটা চরিত্র। আবার এরকম অনেকগুলো বিল্ডিং আছে, অনেকগুলো বিল্ডিং একটার সাথে আরেকটা কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত। এই সম্পর্কগুলো ধরুন একটা ঘরের গল্প হতে পারে, একটা ঘরের একটা গল্প থাকে। এই পাশের যে বিল্ডিং ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে তার আলাদা আলাদা গল্প আছে, আলাদা আলাদা চরিত্র আছে। এই চরিত্রগুলো আমি যেটা মনে করি যে সে আমার নাটকে যেভাবে আমার কতগুলো পারফর্মার, কতগুলো ক্যারেক্টার থাকে, আমার দালানগুলোরও কতগুলো ক্যারেক্টার আছে এখানে। এবং তার কি কস্টিউম হবে, কি এই কস্টিউমে সে কি প্রকাশ করবে। একটা বিল্ডিংয়ের ফ্যাসাদে যখন আমি নানা রকমের ক্লেডিং ম্যাটেরিয়াল ব্যবহার করি, কখনো রং ব্যবহার করি, কখনো টাইলস ব্যবহার করি, সেটা দিয়ে আসলে ওই বিল্ডিংয়ের চরিত্রটাকে আমি প্রকাশ করাই। যেমন এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, এটা কি নিচে লিখতে হবে না, এটা একটা মসজিদ, এটা একটা তোরণ। এখানে ট্রেনিং শেড না লেখা থাকলে এটা বোঝা যাবে যে এটা আমার পারফর্মারের গায়ে একটা পোশাক দেয়া থাকলে আমি ওই চরিত্রটা আমি খুব সহজে মানুষের কাছে বোঝাতে পারি। আমার একটা নাটকের একটা ছোট উদাহরণ দিয়ে দেখাচ্ছি আমি, যে আমার একটা নাটক ছিল, তার নাম লন্ডনী কন্যা। 2000 সালে এটা বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়েছিল। তো এটার প্রথম এক্সপোজিশন, যে এক্সপোজিশনটা বোঝানোর জন্য আমি কি করছি, যে বিলেত থেকে একটা মেয়ে আসে বাংলাদেশে, সিলেটি মেয়ে। আসার পরে তার আত্মীয় স্বজনরা তাকে বিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। এই তার বিয়েকে কেন্দ্র করে ঘটনাগুলো ঘটে। এটা আমি কিভাবে দেখিয়েছিলাম। বোনগো বিয়ান দেখি দোকান কাল লইয়া রেডি, কোনো কথা নাই, চলুক আমার লগে। হোয়াটস রং বাবা? এরা কি তার ট্যাক্সি ড্রাইভার নি? না গো মাই, এরা সকলেও তোমার কুটুম, বাড়িতে গেলে চিনবা। কি তেরা বুলার মাঝে পড়লাম দেশো আইয়া। বিলু জি আপা। আসসালামু আলাইকুম লন্ডনী আপা। ওয়ালাইকুম সালাম। যা এমএ ফাঁস পুয়া ছাড়া আমি ইফুরি বিয়া দিতাম নাই। এমএ পাস হওয়ায় তোমারে অত টাকা দিত নাই। ও বোন, আমার তো কেস রেডি, 5 লাখ টাকা দলালরা তো দেওয়া আছে। 6 মাস ধরে রঞ্জু খালি ডাক আছে করে, কোনো ব্যবস্থা হয় না। ভালো আছেন? ভালো থাকতে তো দিলায় না। কেনে কিতা হইছে? লন্ডনের ভূত মাথা থাকি নামছে নানি? লন্ডন হইল আমরা স্বপ্নর দেশ। ঠিক কথা কইছন, স্বপ্নর দেশ লন্ডন। লন্ডনের স্বপ্ন দেখতেও খুব ভালো লাগবো। আমরা জীবনটা বড় কঠিন, লেখাপড়া জানি না, ক্ষেত কৃষি পারি না। বন্ধু বান্ধব সব নানান ভাবে বিলাত আমেরিকাত গেছে কি।
আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, ভালো আছেননি? ওয়ালাইকুম আসসালাম। লন্ডন যাইরা কবে? কি বলতে চাও তুমি? উনি নু স্কুল তো অন্য খেয়াল বেশি। তার মানে? না আমরা না, মানুষে মাতামাতি করো। খুদা আমি লন্ডনই দিলাম। লগে ফাঁসকে জমিন দিমু। এখন যদি রাজি না হয়, যদি রঞ্জুর লগে বিয়া সাব্যস্ত করে ফেলায়, রঞ্জুরে লই আপনারা কোনো সমস্যা হইতো না। রঞ্জু এখন কম্পিটিশনের বাইরে। হবা কোনো চাচা, গতকাল বাবাই গিয়া সব টাকা ফিরাইয়া লইয়া আইছুন। আমি এখন জীবনটারে অন্য লাখান দেখতাম চাই। আমি আপনারা দল নাই। আজমল তুই যা বেজগ্রামর খালি সাহেবের খবর দে। আমি সিদ্ধান্ত নিয়েছি, পাসপোর্ট হিসেবে আর বিক্রি হব না। হারিস, হারিস, জরির মা, বিলু, মাস্টার সাহেব অফিসে আসেননি। আপা স্যার গেছেন কি? কি কও বিলু? আপা স্যারেও চিঠিটা আপনায় দিয়া গেছেন কি? আপনার লাল রঙের পাসপোর্টটার প্রতি আমার বিন্দুমাত্র লোভ নেই। এই বোধটুকু আমি কাউকে বোঝাতে পারি না বলে সিদ্ধান্ত নিলাম আর এখানে নয়। আজ বেলা 5টায় ট্রেন ছাড়বে ঢাকার পথে। আমার এই চিঠিটা যখন আপনার হাতে পৌঁছবে, তখন আমি হয়তো আপনাদের পাহাড়ি সুড়ঙ্গ মাড়িয়ে অনেক পথ পার হয়ে যাব। কোথায় নামবো ঠিক জানি না, তবে ট্রেন ঢাকা পৌঁছার আগে কোনো এক অচেনা স্টেশনে নেমে যাব। শুরু করব আর একটা নতুন জীবন। আমার নতুন জীবনেও আমি যখন আগের জীবনের কথা ভাবব, তখনও আমি আপনার কথাই ভাবব। আপনি ভালো থাকবেন। রঞ্জু ভাই কয়টা বাজে? ফোনে 5টা। হামিদ ভাই, হামিদ ভাই, আমার লাল পাসপোর্টটি এখন আর আমার সাথে নেই। কি বলছেন আপনি? হামিদ ভাই, আপনি প্লিজ নেমে আসুন, প্লিজ। নামুন মাস্টার সাহেব, নামুন। আচ্ছা, তো এইটা দেখানোর উদ্দেশ্য ছিল যে আমি নাটক নির্মাণ করতে গিয়ে যে প্রসিডিউরের ভেতর দিয়ে যাই, আর একটা স্থাপত্যের কাজ করার জন্য যে প্রসিডিউরের মধ্যে যাই, মূলত আমি একই সিস্টেমে কাজ করি। নাটক যখন আমি বানাই তখনও আমাকে মানুষ বলে নির্মাতা, দালান যখন বানাই তখনও আমাকে বলে মানুষ নির্মাতা। নাটকের ক্ষেত্রে আমার কতগুলো ক্যারেক্টার নিয়ে কাজ করতে হয়, বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রেও আমার কতগুলো বিল্ডিংয়ের ক্যারেক্টার নিয়ে কাজ করতে হয়। যে বিল্ডিং যে নেচারের হবে, এই বিল্ডিংয়ের অবয়ব সেরকম হবে, তার ফাংশনের সেরকম হবে, তাকে দেখতে এরকম লুক এটার দিতে হবে। নাটকগুলোর ক্ষেত্রেও একই। তো নাটকের চরিত্র আর দালানের চরিত্র একই রকমের। নাটকগুলোর মধ্যে আমার ইন্টার পার্সোনাল মানে আন্তমানবিক সম্পর্কের একটা বিষয় থাকে প্রত্যেকগুলো ক্যারেক্টারের মধ্যে। তো স্থাপত্যেও একইভাবে আমার কতগুলো স্পেসের মধ্যে, কতগুলো জোনের মধ্যে ইন্টারলিঙ্কিংয়ের বিষয় থাকে। এখানে বাফার জোন থাকে, এখানে ট্রানজিশন থাকে। এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে শিল্পের সব শাখায় একইভাবে এই যে মানুষ তার বোধ থেকে
প্রকৃতি থেকে নেয়া যে জিনিসগুলোকে সে আহরণ করলো, দেখলো, শিখলো, নিজের মধ্যে ধারণ করলো, এটাকে সে কখনো সুরে, কখনো কথায়, কখনো লেখায়, কখনো রেখায়, কখনো যেটা সে প্রকাশ করে, এটাই আসলে আমাদের শিল্প। এবং এটার রূপ হচ্ছে আপনার সার্বজনীন, মানে একই জিনিস, শুধু প্যাটার্নটার শুধু পরিবর্তন হয়। এটা এই শিল্পের এটাই হচ্ছে আমার কাছে স্বরূপ আর কি। মানে শিল্প আসলে একটা সিম্পল জিনিস, প্রকৃতি থেকে নিয়ে নিজের মধ্যে ধারণ করে এটাকে আরেকজনের ভেতরে প্রকাশ করা এবং তার সেন্সিটিভিটিতে স্পর্শ করা, তার সেন্সিটিভিটিতে স্পর্শ করাতেই আমার শিল্পের কাজ। শিল্পের যত ধরনের শিল্পের কাজ আছে সবই আমি তার কয়েকটার সাথে যুক্ত। এগুলোকে আমি এইভাবে কাজ করি। ছবি তুলি, আমি লিখি, নাটক লিখি, নাটক বানাই, দালানকোঠা ছবি আঁকি, দালানকোঠার নকশা করি এবং দালানকোঠা নির্মাণও করি। তো এই সবগুলোর ভিতরেই আমি চেষ্টা করি একটা শিল্পিত জীবন যাপন করার। ধন্যবাদ আপনাদের।